আজকের এই দিনে ইরান আর ইসরায়েলকে দেখলে কে বলবে যে একসময় তারা খুব ভালো বন্ধু ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় 50 বছর আগে তাদের মধ্যে ছিল গভীর দোস্তি। কিন্তু কেন? ব্যাপারটা খুব সহজ। তখন ইসরায়েল ছিল নতুন দেশ, তার চারপাশে ছিল আরব দেশগুলো যারা তাকে শত্রু মনে করত। ইসরায়েলের অবস্থাটা ছিল অনেকটা এক ঘরে থাকার মতো, তাই সে খুঁজছিল এমন বন্ধু যারা আরব নয়। অন্যদিকে ইরানের রাজা ভয় পেতেন তার আরব প্রতিবেশীদের ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে। ব্যাস, দুজনেরই যেহেতু একই ভয়, তারা ঠিক করলো, চলো আমরা বন্ধু হয়ে যাই। এই বন্ধুত্ব ছিল দুই পক্ষের জন্যই লাভজনক। ইসরায়েলের যখন তেলের খুব দরকার ছিল, ইরান তখন তাদের তেল দিত। বিনিময়ে ইসরায়েল ইরানকে শেখাতো কিভাবে মরুভূমিতে ভালো ফসল ফলাতে হয়। শুধু তাই নয়, ইসরায়েল ইরানকে তাদের সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করতেও সাহায্য করত। তেহরানে তখন ইসরায়েলের একটি বড় অফিস ছিল। দুই দেশের মানুষ একে অপরের দেশে বেড়াতে যেত, ব্যবসা করত। সব কিছু মিলিয়ে তাদের সম্পর্কটা ছিল গভীর। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু লেখা ছিল যা এই বন্ধুত্বকে চিরদিনের জন্য শেষ করে দেবে। 1979 সালে ইরানে এক বিশাল বিপ্লব হলো। এই বিপ্লব শুধু দেশের রাজাকেই ক্ষমতা থেকে সরায়নি, দেশের সবকিছু উলটপালট করে দিল। আয়াতুল্লাহ খামেনি নামের এক ধর্মীয় নেতা দেশের ক্ষমতায় এলেন। তিনি এক নতুন ইরান তৈরি করলেন, যার মূল ভিত্তি ছিল দুটি বিষয়ের উপর: আমেরিকা ও ইসরায়েলের বিরোধিতা করা। তার চোখে ইসরায়েল ছিল একটি অবৈধ দেশ, যা আমেরিকা জোর করে মুসলিমদের ভূমিতে তৈরি করেছে। তিনি ইসরায়েলকে শয়তান বলে ডাকতেন এবং বলতেন যে পৃথিবীর মানচিত্র থেকে একে মুছে ফেলতে হবে। বিপ্লবের পর এক মুহূর্তও দেরি হলো না, ইরান ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। যে অফিসটি একদিন বন্ধুত্বের প্রতীক ছিল, সেটি তারা ফিলিস্তিনিদের হাতে তুলে দিল। এভাবেই এক রাতের মধ্যে বন্ধুত্ব পরিণত হলো শত্রুতে। বন্ধুত্বের গল্প শেষ হয়ে শুরু হলো এক দীর্ঘ ও বিপজ্জনক শত্রুতার কাহিনী, যা আজকের দিনেও চলছে। ইরান ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে চায়নি, কারণ সেটা ছিল খুব ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। তাই তারা এক নতুন কৌশল বের করলো। এই কৌশলটা হলো প্রক্সি যুদ্ধ। প্রক্সি যুদ্ধ এর মানে কি? এর মানে হলো নিজেরা সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো গোষ্ঠীকে অর্থ, অস্ত্র আর ট্রেনিং দিয়ে নিজেদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা। অনেকটা দাবা খেলার মতো, যেখানে ইরান নিজেদের সৈন্য না পাঠিয়ে অন্যদের সৈন্য ব্যবহার করে ফায়দা তোলা। এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ হলো লেবাননের হিজবুল্লাহ নামের একটি সংগঠন। ইরান হিজবুল্লাহকে তৈরি করেছে এবং তাকে এতটাই শক্তিশালী করেছে যে আজ তারা ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথার কারণ। একইভাবে ইরান ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতিদের মতো গোষ্ঠীগুলোকেও সাহায্য করে। ইরানের লক্ষ্য খুব পরিষ্কার: ইসরায়েলকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ফেলা যাতে তারা সব সময় ভয়ে ভয়ে থাকে এবং কখনো শান্তিতে থাকতে না পারে। এভাবেই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধ, যা সরাসরি দেখা যায় না, কিন্তু যার আঘাত খুব ভয়ঙ্কর। এই শত্রুতার গল্পে এবার এমন এক অধ্যায় এলো যা সবচেয়ে বিপজ্জনক। বিষয়টি হলো পারমাণবিক বোমা। ইরান একটি পারমাণবিক কর্মসূচি শুরু করলো। তারা বলল, আমরা এটা দিয়ে শুধু বিদ্যুৎ তৈরি করব, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু ইসরায়েল একথা এক বিন্দুও বিশ্বাস করল না। তাদের ভয় ইরান আসলে গোপনে পারমাণবিক বোমা বানাচ্ছে। ভাবুন তো, যে দেশ আপনাকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়, তার হাতে যদি পারমাণবিক বোমা চলে আসে, তাহলে কি হবে? ইসরায়েলের জন্য এটা ছিল এক দুঃস্বপ্ন। তাই তারা ঠিক করলো যে কোনো মূল্যে ইরানকে আটকাতে হবে। এবার শুরু হলো এক নতুন ধরনের যুদ্ধ, গোপন যুদ্ধ। এই যুদ্ধ কোনো যুদ্ধক্ষেত্রে হয় না, হয় অন্ধকারে, পর্দার আড়ালে। ইসরায়েল এবং আমেরিকা মিলে স্টাক্সনেট নামে একটি কম্পিউটার ভাইরাস তৈরি করলো। এই ভাইরাসটি গোপনে ইরানের পারমাণবিক কেন্দ্রে কম্পিউটারের সিস্টেমে ঢুকে তাদের অনেক যন্ত্র নষ্ট করে দিল। এটা ছিল ইতিহাসের প্রথম বড় ধরনের সাইবার হামলা। শুধু তাই নয়, ইরানের কয়েকজন বড় পরমাণু বিজ্ঞানীকে একের পর এক হত্যা করা হলো।
তারা যখন গাড়িতে করে যাচ্ছিলেন তখন মোটর সাইকেলে করে এসে আততায়ীরা তাদের হত্যা করে পালিয়ে যেত। ইরান সরাসরি এর জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদকে দায়ী করল। এই লড়াইটা এতটাই গোপন ছিল যে এর বেশিরভাগ কথাই মানুষ কোনো দিন জানতে পারেননি। এতদিন ধরে ইরান আর ইসরায়েলের লড়াইটা চলছিল ছায়ার আড়ালে, কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ এই ছায়াটাকে সরিয়ে দিল। সিরিয়ার সরকারকে সাহায্য করতে গিয়ে ইরান সেখানে নিজেদের সৈন্য এবং ঘাঁটি তৈরি করতে শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলের আরও কাছে চলে আসা। ইসরায়েল দেখল শত্রু একেবারে দোরগোড়ায় এসে হাজির। তারা এটাকে নিজেদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে দেখল। তাই তারাও আর চুপ করে থাকলো না। ইসরায়েলের বিমানগুলো রাতের অন্ধকারে সিরিয়ায় ঢুকে ইরানের সামরিক ঘাঁটি এবং অস্ত্রের চালানের উপর শত শতবার হামলা চালায়। লড়াইটা আর গোপন রইল না, অনেকটা প্রকাশ্য হয়ে গেল। এই সংঘাতের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি এলো 2024 সালের এপ্রিলে। ইসরায়েল সিরিয়ায় ইরানে একটি দূতাবাসে হামলা করে তাদের এক বড় জেনারেলকে হত্যা করে। এর জবাবে ইরান এমন এক কাণ্ড ঘটালো যা ইতিহাসে আগে কখনো ঘটেনি। ইরান সরাসরি নিজের দেশ থেকে 300-রও বেশি ড্রোন এবং মিসাইল ছুড়ল ইসরায়েলের দিকে। পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে দেখছিল, এই বুঝি এক বিশাল যুদ্ধ লেগে গেল। যদিও ইসরায়েল তার আধুনিক প্রযুক্তি দিয়ে প্রায় সবকটি হামলা আকাশেই নষ্ট করে দিতে সক্ষম হয়, কিন্তু সেদিন একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, তাদের লড়াইটা আর ছায়ার আড়ালে নেই। এটি এখন যে কোনো মুহূর্তে একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। এই যে এত বড় বড় রাজনৈতিক খেলা, পারমাণবিক আতঙ্ক আর ছায়াযুদ্ধ, এর মাঝে পিষে যাচ্ছে কারা? সাধারণ মানুষ। ইরানের সাধারণ মানুষ অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে কষ্টে আছে। তাদের জীবনে শান্তি নেই, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তারা যুদ্ধ চায় না, চায় একটা ভালো জীবন। অন্যদিকে ইসরায়েলের মানুষ সবসময় এক ধরনের ভয়ের মধ্যে বাস করে। কখন সাইরেন বেজে উঠবে, কখন রকেট হামলা হবে, এই আতঙ্ক তাদের নিত্যসঙ্গী। তারাও চায় শান্তিতে বাঁচতে। তাহলে এই গল্পের শেষটা কোথায়? একদিকে ইরান, যে তার আদর্শ আর শক্তি প্রদর্শনের লড়াই থেকে সরতে নারাজ। আরেকদিকে ইসরায়েল, যে নিজের অস্তিত্ব রক্ষায় যে কোনো কিছুই করতে প্রস্তুত। তাদের এই 4 দশকের শত্রুতা আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা ছোট ভুলও পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে। বিশ্ব তাকিয়ে আছে এক অজানা ভবিষ্যতের দিকে। এই শেষটা কি শান্তির নাকি আরও বড় ধ্বংসযজ্ঞের? এই উত্তরটা এখনও সময়ের গর্ভে লুকিয়ে আছে। রবিন মাঝার, ডেইলি বাংলা পত্রিকা .com।